আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ই আগস্ট জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে রমজানের পূর্বে ফেব্রুয়ারিতে অর্থাৎ ফেব্রুয়ারির ১ম থেকে ২য় সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং তিনি এই বিষয়ে অলরেডি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। এখন কথা হচ্ছে চারদিকে এরপরেও বিভিন্ন আমরা দেখছি যে যারা আ ইউটিউবার বা সাংবাদিক বা রাজনৈতিক বিশ্লেষক তারা নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন। তা শুনি তারা কি বলছেন। শুনবার জন্য শুরুতেই আমি যে কথাটা বলতে চাই সেটা হয়তো অনেকেই পছন্দ করবেন না, কিন্তু তারপরও রাজনীতির ছাত্র হিসেবে রাজনীতির সঙ্গে বসবাস সূত্রে একটা চিত্র আমি সামনে দেখতে পাই, এবং সেটা শুনলে অনেকে আমাকে একটু বাঁকা চোখে দেখবার চেষ্টা করেন। আমি এখনো স্পষ্ট করে মনে করি আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে আমি নির্বাচন দেখি না। শুনলে খটকা লাগবে, সরকার অসন্তুষ্ট হবে, বিএনপির যে আনন্দের বন্যা জোয়ার তাতে তারা অসন্তুষ্ট হবে, এবং আরো নানান জন আমাকে নানাভাবে তিরস্কার করবার চেষ্টা করবেন। আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেন, ভাই নির্বাচন কি তাহলে ফেব্রুয়ারিতে হবে? তো আমি বলি যে ভাই প্রধান উপদেষ্টা সরকারের যিনি শীর্ষ ব্যক্তি তিনি নিজে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মানে রমজানের আগে নির্বাচন হবে। তাহলে আপনি সন্দেহ করছেন কেন, অথবা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? তো এই যে জিজ্ঞাসা করাটা এটা কেন হলো? এটা হলো এই কারণে যে প্রধান উপদেষ্টা নিজের এমন একটা ইমেজ গত 1 বছরে তৈরি করতে পেরেছেন যে তার কথায় মানুষ বিশ্বাস করে না, তার কথায় মানুষ আস্থা রাখে না। উনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, ওনার জন্য এই যে বাস্তবতা এটা কিন্তু খুবই মর্মান্তিক আমি মনে করি। মাসুদ কামাল এবং জিল্লুর রহমানের আসলে বিশ্লেষণে যেটা উঠে এসেছে, আসলে তারা বলতে চাচ্ছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যে এখন মানুষের আস্থা নেই। অন্যদিকে তারা আবার বলতে চাচ্ছেন যে বৈশ্বিক বা আন্তর্জাতিক যে এক ধরনের চাপ আছে যে অংশগ্রহণমূলক নির্বাচন। তো অংশগ্রহণমূলক নির্বাচন বলতে আসলে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু আওয়ামী লীগের একটা বড় সংখ্যক সাপোর্টার রয়েছে, তাদের বাদ দিয়ে যদি নির্বাচন হয় তাহলে ওই নির্বাচন আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবেও হয়তো গ্রহণযোগ্য হবে না। তারা আসলে এটাই বোঝাতে চাচ্ছেন। কিন্তু আসলেই বাংলাদেশের এখন যে বর্তমান প্রেক্ষাপট বা এর বাইরেও আরো হচ্ছে যে এনসিপি বা জামাত তারা মনে করছে যে হ্যাঁ, নির্বাচনটা যত বেশি দেরিতে করা যায় তত বেশি তাদের মাঠ গোছাতে সুবিধা হবে, এবং তারা তখন নির্বাচনে একটা শক্ত অবস্থানে দাঁড়াতে পারবে দেরিতে নির্বাচনের। এছাড়াও যে ক্ষমতার যে একটা পর্যায়ে এখন বর্তমানে তার সবাই যেরকম একটা ক্ষমতা এনজয় করছে, তো ওটাও আসলে একটা কারণ যে হ্যাঁ, এখন তো আমরা সবাই মিলেই এনজয় করছি ক্ষমতা। এখন নির্বাচন হয়ে গেলে একটা দল চলে আসবে, তখন তো এইভাবে ক্ষমতা এনজয় করতে পারবে না সবাই। তো এই ধরনের ইস্যুগুলো আছে। কিন্তু আলটিমেটলি আসলে বাংলাদেশে যে ১৬-১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, এবং বাংলাদেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করতে পারছে না। তো এটা খুবই একটা মারাত্মক সাইন যে নির্বাচনের বিকল্প কিন্তু কিছু নেই। যেভাবে হোক সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দিকেই যেতে হবে, এবং নির্বাচন যত বেশি দেরি হবে, যদিও মনে করছে তাদের সুবিধা হবে, আসলে কারোরই সুবিধা হবে না এবং কারোরই পিঠ বাঁচবে না। আলটিমেটলি যদি দেশ গণতন্ত্রের দিকে না যায়, তখন অন্য শক্তি, অন্য অপশক্তি, অশুভ শক্তি কিন্তু ভর করতে পারে। তারা মনে করছে যে সেই শক্তি তারা হয়ে যাবে, কিন্তু আসলে ইনশাল্লাহ এত সহজ না ব্যাপারগুলো। কারোর জন্যই ভালো হবে না। নির্বাচনের দিকে যদি রাজনৈতিক দলগুলো না এগোয়, আলটিমেটলি কারোর জন্যই ভালো হবে না। তো আমি মনে করছি যে আসলে এখন বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে উন্নয়নের জন্য এখন একটা নির্বাচন খুবই দরকার।
এবং এই নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার আসলে আমি মনে করি ইনশাআল্লাহ তারা দেশের যে শাসন ব্যবস্থা, প্রশাসন, এগুলা তখন তারা নিয়ন্ত্রণে নিতে পারবে, তখন এগুলা কাজ করা শুরু করবে এবং দেশের পরিস্থিতি ইনশাআল্লাহ শান্ত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।